কিরে আলম, কি বলবি বল। আসলে দুলাভাই মারা গেছেন আজ 15 দিন। এই নিয়ে সকলের মন খারাপ, সেটা আমি জানি, কিন্তু বাস্তবতা তো মাইনে নিতে হবে নাকি? মামা যা বলবা একটু ঝেড়ে কাশো। হ্যাঁ মামা, কাম টু দ্য পয়েন্ট। আলম, কোনো সমস্যা? না, আসলে হয়েছিল কি, জারিফ, আবির একটা বিষয় নিয়ে আমার সাথে ওরা শেয়ার করছিল, একটা কথা নিয়ে আর কি। কি এমন কথা যে ওরা আমাকে সরাসরি বলতে পারে নাই, তোকে বলছে? না, তাদের একটা ইচ্ছের কথা বলছিল আর কি। কি কথা? আসলে আপা হয়েছে কি, দুলাভাই মারা যাওয়ার পরে তুই তো অনেক ভেঙে পড়ছিস, তার জন্য ওরা তোর সাথে আর এই বিষয় নিয়ে শেয়ার করে নাই। মামা এত পেঁচাচ্ছেন কেন? সরাসরি বললেই তো হয়। আর কি আশ্চর্য জারিফ, তুমি চুপ করে বসে আছো কেন? কিছু বলো। না মানে মা, হয়েছে কি যে আমার অফিস তো এই ফ্ল্যাট থেকে, মানে যে বাসা আমরা থাকি এখান থেকে তো অনেক দূরে। তো কি হয়েছে? ওদের যাতায়াতে একটু সমস্যা হইতেছে, তো তাই অফিসের কাছাকাছি তারা বাসা নিতে চাইতেছে। এত বছর তো এখান থেকেই অফিস করলি, কই তখন তো কোনো সমস্যা হয়নি? মা, সমস্যা তখনও ছিল, কিন্তু আমি আর ভাইয়া কষ্ট করে অফিস করতাম। তোরও সমস্যা? হ্যাঁ মা, আবিরের অফিস তো আরো দূরে। হ্যাঁ মা, আমার অফিস তো ভাইয়ার অফিস থেকে অনেক দূরে, যাতায়াতে অনেক অসুবিধা হয়। মোট কথা হয়েছে কি, ওরা দুজনে আলাদা হতে চাইতেছে। কিরে রাফি, তোরও কি কোনো সমস্যা হচ্ছে বল? না মা, আমার কোনো সমস্যা হচ্ছে না। মা কি যে তুমি বলো, ওর আবার সমস্যা হবে কি করে? ও তো বেকার, তার চাকরি বাকরি নেই। কিন্তু কিন্তু বাবার তো ইচ্ছে ছিল যে আমরা 3 ভাই, মানে আমরা সবাই মিলে এই ফ্ল্যাটে একসাথে থাকি। কিন্তু রাফি, রিয়ালিটি তো মানতে হবে, তাই না? জারিফ, আবির, আমিও চাই তোরা সবাই মিলে এই বাসাতেই থাক। সম্ভব না মা, আমাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ নিয়েও তো ভাবতে হবে। আর এই এলাকার আশেপাশে ভালো কোনো স্কুলও নেই। হ্যাঁ মা, আর এই জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা ফ্ল্যাটে থাকবো। তার মানে তোমরা বলতে চাচ্ছ যে তোমরা আলাদা হয়ে যেতে চাচ্ছ? হ্যাঁ, আমরা আলাদা হতে চাচ্ছি। কিন্তু বাবা, নিজের ফ্ল্যাট থাকতে ভাড়া ফ্ল্যাটে থাকবি কেন? তাছাড়া একবার চিন্তা করেছিস যে ফ্ল্যাট ভাড়া দিতে হলে কতগুলো টাকা অপচয় হবে? হ্যাঁ, ওই জন্যই তো চাচ্ছিলাম এই ফ্ল্যাটটা যদি বিক্রি করে দেই। ভাইয়া ভাইয়া, এটা কি বলছিস তুই? আরে তুই কথাটা শেষ করতে দিবি তো, মাঝখানে কথা বলে উঠলি কেন? আর থাম না, তোরা তুই থাম। তার মানে তোরা সিদ্ধান্ত নিচ্ছিস এই ফ্ল্যাটটা বিক্রি করে দিবি, এই তো? জি মামা, মানে বিষয়টা হচ্ছে এই ফ্ল্যাটের তো আমরা 3 ভাই ভাগিদার, তাই না? তো আমরা 3 ভাই তো ফ্ল্যাটটাকে 3 টুকরা করতে পারি না। তাই ভাবলাম তো ওয়াইজ ডিসিশন হয় যদি ফ্ল্যাটটা আমরা বিক্রি করে দিই, তাহলে আমরা টাকাগুলো সমান 3 ভাগে ভাগ করতে পারবো, তাই না? এরপর যে যার মতো আলাদা হয়ে গেলাম, আর ফ্ল্যাট বিক্রির টাকাটা হ্যান্ড ক্যাশের মতো থাকলো আমাদের কাছে। এর সাথে আমরা নিজেরা কিছু যোগ করে হয়তো সুবিধা মতন আর একটা ফ্ল্যাট কিনে নিব। আমার ফ্ল্যাটের কোনো দরকার নেই, আর আমি এখান থেকে যাব না, আমার ভাগের কোনো দরকার নেই। ঠিক আছে, তুই এখান থেকে যাবি না, তোর ভাগের কোনো দরকার নেই, কিন্তু আমাদের তো দরকার আছে। তোর সংসার নেই, তুই বেকার, তোর তো দরকার হওয়ার কথাও না, তাই না? কিন্তু আমি তো কোনো কিছুর বিনিময়ে ফ্ল্যাটটা বিক্রি করবো না। তোরা কি জানিস, আমার স্বামী তিল তিল করে এই ফ্ল্যাটটা করেছে, তার বেতন থেকে একটু একটু করে টাকা জমিয়েছে। তার জীবনের শেষ সম্পদ পেনশনের টাকাটা, তোদের লেখাপড়ার পাশাপাশি সব কিছু করার পাশাপাশিও টাকাটা জমিয়ে শেষ সঞ্চয়টা দিয়ে এই ফ্ল্যাটটা করছে। এই ফ্ল্যাটটার মধ্যে যে কত স্মৃতি সেটা কি তোরা জানিস? আমি কিছুতে এই ফ্ল্যাট বিক্রি করতে দিব না। কিন্তু আজকে বাবা নেই, কিন্তু বাবার স্বপ্ন তো মরে যায়নি। আমাদের উচিত এই ফ্ল্যাটে সবাই মিলে একসাথে থাকা, বাবার স্বপ্নকে বাঁচিয়ে রাখা। তোমাদের 2 ভাইয়ের কথা রাফি মোটেও বুঝতে পারেনি। এই সামান্য একটা ব্যাপার সবাই মিলে পেঁচাচ্ছে। উফ, ভাল লাগে না যত সব। তোরা যত যাই বলিস, আমি এই ফ্ল্যাট বিক্রি করতে দিব না। এই ফ্ল্যাটের আনাচে কানাচে
যত আসবাবপত্র সব তোর বাবার মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টের টাকায় করা। আমি এই ফ্ল্যাট বিক্রি করতে দিব না। শুরু হয়ে গেল ইমোশনাল কথাবার্তা। মনে হচ্ছে এটা একটা উপাসনালয়, কোনো কিছু ধরা যাবে না, বিক্রি করা যাবে না, যত সব। আয় ওঠো তো। বলছিলাম কি, বিষয়টা নিয়ে আরেকবার একটু ভাইবা চিন্তা দেখ। হুট করে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এখনো শুরু করো নাই? বসো মামা। রাফি, আবি, বড় বৌমা ছোট বৌমা কই? এখনো তো নাম করছে না। খাবে না ওরা? মা, তারা তাদের মতো করে নাস্তা করে ফেলছে, এখানে এসে আজকে আমাদের সাথে নাস্তা করবে না। সবাই নাস্তা করে ফেলছে মানে? কি বলস? প্রতিদিন তো আমরা একসাথেই নাস্তা করি, আজকে হঠাৎ এমন কি হলো যে সবাই আলাদাভাবে নাস্তা করে ফেলছে? এ নিয়ে মন খারাপ করার তো কিছু নাই। এখন তুই আসস, রাফি আছে, আমি আছি, আমরা তিনজনে বসে নাস্তা করলেই তো হয়ে যায়। আলম, সারাটা দিন আবার ওই দুইটা ছেলের আমি কাছে পাই না। ওরা অফিসে ব্যস্ত থাকে, ফেরে অনেক রাতে, দুপুরের খাবারটা পর্যন্ত ওরা অফিসে খায়। শুধুমাত্র এই সকালটাই আমি ওদের একটু কাছে পাই, আর তখন সবাই একসাথে নাস্তাটা করি। মন খারাপ করো না তো, তুমি নাস্তা শুরু করো। তোমার নাস্তার পরে ঔষধ আছে? আমি তো কিছুই বুঝলাম না আলম, হঠাৎ করে আমার ছেলে দুইটা এইভাবে বদলায় গেল, কারণটা কি? বুঝোস নাই আপা, তারা চাইতেছে তোর এই ফ্ল্যাটটা বিক্রি করতে। তারা আর একসাথে থাকতে চায় না। হয়তো আজকের পর থেকে তারা আর একসাথে খাবেও না। আমি এই ফ্ল্যাট বিক্রি করব। সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এমনিতে তোর এখানে অনেকদিন থেকে পড়ে আছি, আর পারতেছি না আপা। আমি গ্রামের বাড়িতে চলে যাব। অনেকদিন থেকে দোকানটা বন্ধ, ব্যবসা লস হইতেছে আপা। আচ্ছা ঠিক আছে রাফি, মা, তুই নাস্তা করে তোর মামারে বাস স্ট্যান্ডে দিয়ে আয়। ঠিক আছে মা, আমি নাস্তা করে মামারে বাস স্ট্যান্ড লাগাই দিয়ে আসবো। মা, তুমি নাস্তা করে নাও না। আজকে আমি ওদের ছাড়া নাস্তা করব? জারিফ সকালবেলা নাস্তা করতে চাইতো না, ওর মুখে না তুলে দেওয়া পর্যন্ত নাস্তায় হাত দিত না। এক লোকমা হলো ওরে মুখে তুলে দিতে হতো। আর আবির নাস্তা করার পর আঁচল দিয়ে মুখ মুছে তারপরে অফিসে যাইতো। মা, অনেক বেলা হয়েছে, তুমি এখন নাস্তা করে নাও। তোমার না নাস্তার পর ওষুধ খেতে হবে, ওষুধ না খেলে তোমাদের শরীরটা আরো খারাপ করবে বলে মনে আছে না? ভুলে গেছো? আচ্ছা, একটা কাজ করি, শোনো, আজকে আমি তোমাকে মুখে তুলে খাইয়ে দেবো। আমি তোমার বাবা, তুমি আমার বাচ্চা খুকি, তোমাকে আজকে আমি নিজের হাতে মুখে তুলে খাওয়াবো, তুমি খাবা। বাবা, তুমিও নাস্তা করো, আর আমি তোমারে নিজের হাতে নাস্তা করে দিচ্ছি। কথা বললো না তো? খাবো না তুমি বললে আমি শুনবো তোমার কথা? হা করো তো, আমি না হা করো মা, হা করো, করো না। হা কর আপা, হা কর। দেখ তোর রাফি কত বড় হয়ে গেছে, কত ছেলে না, তোর বাবা, আমার আব্বা। দুষ্টু মেয়েটা এমন করে না, হা করো। এই তো আমার লক্ষ্মী মা। ঠিক আছে ঠিক আছে। ঠিক নেই। শোনো না, তোমার অফিস থেকে ফেরার সময়
আমার জন্য একটু ফেস প্যাক নিয়ে আসবে। কিন্তু আজকে তো অফিস থেকে আসতে না দেরি হয়ে যাবে। লক্ষ্মী সোনা, তুমি একটু কষ্ট করে এই অনলাইনে অর্ডার দিয়ে তোমার এই ফেস প্যাকটা আনিয়ে নিও। তুমি জানো না অনলাইনের প্রোডাক্ট তো অথেন্টিক হয় না, আর আমি যে শপ থেকে প্রোডাক্ট নিই না ওই শপের সব কিছু হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। প্লিজ তুমি একটু ওই শপ থেকে নিয়ে এসো না। তো ওই সব থেকে আনতে হবে? হ্যাঁ। ওটা তো অফিসের উল্টো দিকে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো, যাই। হ্যাঁ আর শোনো না, আমি কি খাবো কি করব তুমি তো কিছুই বললে না। কেন, কি হয়েছে? আশ্চর্য, তুমি কি না খেয়ে আছো নাকি? তাছাড়া বাসায় কি বাজার নেই? ভুলে গেছো তাই না? আর মনে নেই আমরা না বলেছি এখন থেকে একসাথে খাবো না? ও আমরা তো একসাথে খাবো না এখন থেকে। কিন্তু তুমি তো বাইরে থেকে খেয়ে আসবে, আমি কি করব? বুঝি অনলাইন অর্ডার দিয়ে নাও, ভালো ভালো খাবার পাবে গরম গরম। ঠিক আছে, তা না হয়ে দিলাম, কিন্তু কতদিন? যতদিন ফ্ল্যাট বিক্রি না হয়। এই ফ্ল্যাটটা কবে বিক্রি হবে আর কবে আমার খাওয়ার কষ্টটা দূর হবে? আচ্ছা, তোমার এত কথা শোনার এখন সময় নেই আমার অফিসে তারা আছে, আমি এখন যাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবে আর পৌঁছে আমাকে ফোন করবে, ঠিক আছে? যদি ভুলে যাই? ভোলা যাবে না। আচ্ছা ঠিক আছে, চলো। মায়া, জি মা। জারিফ কি চলে গেছে? তো যাবে না, এখন কয়টা বাজে? এমনিতেই লেট হয়ে গেছে। আজকে এত তাড়াতাড়ি বের হয়ে গেল, প্রতিদিন তো আর একটু পর বের হয়। মা, আপনি মনে হয় ভুলে গেছেন আমাদের বাসা থেকে আপনার ছেলের অফিসটা অনেক দূরে। সময় মতো বাসা থেকে না বের হলে অফিসে তো আগে আগে পৌঁছতে পারবে না। না মানে ও তো প্রতিদিন আমার হাতে এক গ্লাস দুধ খেয়ে তারপরে বের হয়, আজকে তো দুধ না খেয়ে বের হলো। মা, আপনার এই ন্যাকামিগুলি না একদম ভালো লাগে না। আপনার ছেলেকে বাচ্চা যে আপনার হাতে এক গ্লাস দুধ না খেয়ে সে স্কুলে যেতে পারবে না? তাছাড়া আমাদের তো গাড়ি নেই, যেতে তো হবে সিএনজিতে কষ্ট করে, তাই না? দুধটা খেলেও এনার্জি পেত মা। আচ্ছা, দুধ খেলে এনার্জি পেতো তাই না? তো কি আর করা, তো আপনার ছেলে তো চলেই গেছে। দুধটা আমাকে দেন, আমি খেয়ে এনার্জি বাড়াই। তাছাড়া আমার তো এনার্জির অনেক দরকার আছে, তাই না মা? আচ্ছা শুনো, আমি তাহলে বের হলাম। ঠিক আছে, সাবধানে যেও। এত হতাশ কেন? মন খারাপ? মন খারাপ হবে না? আমার মনে হয় আমি এই ফ্ল্যাটের সাবলেট থাকি। খারাপ তো আমারও লাগে, কিন্তু কি করব বলো, মা তো এই ফ্ল্যাট বিক্রি করতে রাজি হচ্ছে না। রাজি করাতে হবে। আচ্ছা তুমি একটু প্র্যাকটিক্যালি ভাবো, এখন আমাদের বেবি নেই, কিন্তু যখন আমাদের বেবি হবে ওর তখন একটা আলাদা রুম লাগবে না বলো? তখন তখন আর কি করার, তখন না হয় আমি আমার রুমটাই ছেড়ে দিব। মানে তুমি রুম ছেড়ে দেবে? তুমি বিয়ে করবে না? মানে এতক্ষণ তুমি আড়ি পেতে আমাদের পার্সোনাল কথা শুনছিলে? না তো, এমন কিছু না। আমি আসলে আমার বেডরুম থেকে ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে তোমাদের কথার মানে শেষের দিকে কয়েকটা কথা একটু কানে আসলো, তো ভাবলাম জবাবটা দেওয়া দরকার, তাই দিলাম, অন্য কিছু। দেখেছো আবির, এই ফ্ল্যাটে নিজের প্রাইভেসি বলে কিছু নেই। নিজের মতো করে যে একটু কথা বলবো তারও সুযোগ নেই। এটাকে কি করে নিজের সংসার ভাবি বলো? কাজটা কি তুই ঠিক করলি রাফি? আমি এবার কি করলাম? আমি তো শুধুমাত্র কথা শুনছি, আমি তো আড়ি পেতে কথা শুনি। যা আমি একটু তোর ভাবিকে বুঝাচ্ছিলাম তার সব প্রাইভেসিটুকু নষ্ট করে দিয়ে সব শেষ করে দিই। শোন, বড় হয়েছিস, একটু তো কাণ্ডজ্ঞান রাখবি। আমার অফিসের টাইম হয়েছে, আমি চলে যাচ্ছি। ভাবি যদি আবার এসে দেখে তার বেডরুমে আমি বসে আছি, আবার চিল্লাচিল্লি শুরু করে, আবার ঝামেলা শুরু করে, ঠিক আছে? ভাইয়া 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 ভাইয়া, অফিসে যাবি না? হ্যাঁ অফিসে যাচ্ছিলাম। তাহলে আবার উল্টা পায়ে বাসা থেকে কেন যাচ্ছ? আর বলিস না, ভুল করে মানি ব্যাগটা না নিয়েই চলে গিয়েছিলাম। ও মানি ব্যাগের জন্য বাসা থেকে যাচ্ছ? আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে তোর আর বাসায় যাওয়া লাগবে না, এই যে তোর মানি ব্যাগ। বাহ, তোর ভাবিটা না নিশ্চয়ই তোর ভাবি মানি ব্যাগটা খুঁজে তোকে দিয়ে পাঠিয়েছে, তাই না? জি না,
ভাবি পাঠায়নি, মা পাঠিয়েছে। প্রত্যেক দিন তো মা তোমার সব কিছু এগিয়ে দেয়, আর আজকে তো মায়ের সাথে দেখা না করে চলে যাচ্ছি না। এমনকি সকালেও নাস্তা টেবিলে গেলে না নাস্তা করার জন্য। আরে বোকা, সবসময় কি একতালে চলে? আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই একটু তাড়াহুড়া করেছি, এই আর কি। শোনো ভাইয়া, ভাবিও তো কিছু খেয়াল করেনি, কিন্তু মা ঠিকই খেয়াল করছে। মা তোমার রুমে গিয়ে খোঁজ নিচ্ছে যে তুমি কিছু ফেলে আসছো কিনা, মোবাইল, চশমা, মানি ব্যাগ কিছু একটা। মা গিয়ে দেখে তুমি মানি ব্যাগ রেখে চলে আসছো। মা দৌড়ে আমাকে ডাক দিল, বলো যা দৌড়ে গিয়ে তোর ভাইয়াকে এই মানি ব্যাগটা দিয়ে আয়, না হলে অফিসে যাবে কিভাবে, সিএনজি ভাড়া দেবে কিভাবে, আসবে কিভাবে, বা ছেলে মানুষ বাইরে কোনো টাকার প্রয়োজন পড়তে পারে, সে তো বিপদে পড়বে। তোমার যাতে কষ্ট না হয় এই জন্য মা আমাকে কাছে দৌড়ে গিয়ে মানি ব্যাগটা তো ভাইয়াকে দিয়ে আয়, তাই আমি যাচ্ছিলাম। আরে আমি তো বেখেয়ালে মানিব্যাগ ছাড়াই রওনা দিয়েছি। ভাগ্যিস সিএনজি নেওয়ার আগে হঠাৎ আমি পকেটে হাত দিলাম, হাত দিয়ে দেখি মানিব্যাগ নেই। তারপরে দ্রুত বাসা দিকে যাচ্ছি, তোকে পেয়ে গেলাম। বাহ, একটা কথা বলি, এদের মা আছে বিধায় তুমি আমি আমরা কিন্তু মায়ের কেয়ারিংটা পাই। আরেকটা জিনিস দেখছো, আমরা একসাথে একই পরিবারে আছি বিধায় তুমি এই যে মানিব্যাগটা রেখে গেছো, আমি কিন্তু এক দৌড়ে তোমাকে দিতে আসতে পারলাম। আর তুমি যখন ভাবিকে নিয়ে অন্য ফ্ল্যাটে চলে যাবে, তখন এই মার কেয়ারিংটা মিস করবা না। আর এইসব আজাইরা পেঁচা কেন করতেছিস? এগুলো ফালতু সেন্টিমেন্টাল কথাবার্তা, আমাকে বোঝানোর কোনো দরকার নাই। যদি বোঝাতে ইচ্ছা হয় মাকে যে বোঝা। আচ্ছা রাফি, তুই বল, আমি কি স্বার্থপর ছেলে? আমি সবসময় ফ্যামিলির কথা চিন্তা করিনি। আমি সবাইকে নিয়ে থাকতে চাই। এই যে আমি যে ফ্ল্যাটটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি, কেন নিয়েছি? শুধু কি আমার জন্য না, সবার জন্য। ফ্ল্যাটটা যদি ভালো ভালো বিক্রি করতে পারি, তাহলে 1/3 টাকা গুনে গুনে তোর হাতে তুলে দেবো। তুই তো একটা বেকার ছেলে, চাকরি বাকরি আদৌ পাবি কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এই টাকাগুলো নিয়ে তুই সুন্দর করে একটা বিজনেস স্টার্ট করবি। ভাইয়া, আর ভাইয়া না, মানিব্যাগের জন্য তোকে স্পেশাল ধন্যবাদ, আর মাকে ধন্যবাদ জানিয়ে দিস। ঠিক আছে, গেলাম। ভাইয়া, আহা, যা না বাসায়। মা কি ঝাঁটাটি করতেছো কেন? কি বাবা, তুই এত তাড়াতাড়ি জারিপুর অফিস থেকে চলে আসলি? যাওয়া লাগে নাই মা, রাস্তায় দেখা হয়েছে। ইস, আমি যদি অফিসে যাওয়ার সময় একটু খেয়াল রাখতাম, তাইলে আর এই ভুলটা হইতো না। কাল থেকে আমি আরও সকাল সকাল উঠবো। জারিপ অফিসে যাওয়ার আগে আমি ওর কাছে থাকবো, যাতে ওর কোনো জিনিস রাইখা না যেতে পারে। মা, তোমার ভিতরে তোমার ছেলের নিয়ে যত অস্থিরতা দেখতেছি, তার ভিতরে তো ছিটে ফোটাও দেখলাম না। বাবারে, মারা সন্তানের জন্য সবসময় অস্থির থাকে, এটাই নিয়ম। তুই তো অনেক ছোট, বুঝবি। আমার বোঝা লাগবে না। তোমার জারিফ, সে তো সিদ্ধান্ত নিয়েই রাখছে এই ফ্ল্যাটে আমাদের সাথে আর থাকবে না। আমার এখন কি বলছে জানো? সে বলছে তোমার জন্য আমি বুঝাই যাতে এই ফ্ল্যাটটা তুমি বিক্রি করার জন্য রাজি হও। শোন বাবা, তোরা আমার যতই বুঝাইতে চেষ্টা করস, আমি কিছুতেই বুঝবো না। তোরা কেন একটা জিনিস বোঝস না, এই ফ্ল্যাটটা আমার কাছে সাধারণ কোনো ফ্ল্যাট না। এই ফ্ল্যাটটার মধ্যে অনেক স্মৃতি আছে, তোর বাবার, আমার, অনেক সুখ দুঃখ, সেগুলো তোরা বুঝবি। মা, আমি তো বুঝি, কিন্তু তোমার ছেলে জারিফ আর আবির সে তো বোঝে না, তাদেরকে বোঝাও তুমি। ও ভালো কথা, আবিরের একটা ফোন দিতে বাবা। কেন, সে আবার কি বাসা ফেলে রেখে গেছে? কিছুই ফেলে যায় নাই, তুই তো ভালো করেই জানিস। আবির ঠিক মতো রাস্তা পার হতে পারে না, ভয় পায়। আমি তোরে প্রতিদিন একটু দোয়া করে ফু দিয়ে দিই। আজকে আর ফু দিতে পারি নাই, কখন গেছে আমি টেরও পাইনি। মা, সে যখন তোমার দোয়া নেওয়ার প্রয়োজন মনে করে নাই, তাহলে তুমি এত টেনশন কেন করতেছো? ওই যে বললাম, আমি মা, এই জন্য এত টেনশন করি। আল্লাহ জানে ছেলেটা আজকে ঠিকঠাক মতো রাস্তা পার হতে পারছে। মা, তুমি এত দুশ্চিন্তা করো না তো। আরে এতদিন যে দোয়া করছো, এই দোয়ার বদৌলতে দেখো সে হেফাজতেই থাকবে। আর তুমি এত দুশ্চিন্তা করলে তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। এত চিন্তা করো না তো। তুই কি কোথাও যাবি? হ্যাঁ, একটু ফ্রেশ হয়ে বাইরে যাব। কেন, তোমার কিছু লাগবে? আচ্ছা, আবার হুট করে বের হয়ে যাস না, যাওয়ার সময় আমার একটু বলে দিস। আচ্ছা মা, আমার এই জীবনে আমি তোমাকে না বলে কোথাও গেছি? না রে, এতদিন যেহেতু যাইনি, এখনো তোমাকে না বলে যাবো না। একটা কাজ কর, তুমি আমার সাথে রুমেই চলো তো, একসাথে তুমি আমাকে। কতবার ফোন দিচ্ছি, তারপরও ধর। বললাম যে আজকে একটু তাড়াতাড়ি আসার জন্য, ফোনটাও পিক করে। অন্তরা, ধুর, কি ব্যাপার? মানে এত জরুরি তলব কেন? জরুরি তলব করেও তো কোনো লাভ হলো না, সেই তো লেট।
আরে বাবা একটু কাজে ব্যস্ত ছিলাম, কাজ শেষ করে চলে আসলাম। আর তার আগে বলো মানে কি জন্য এত জরুরিভাবে ডেকেছো? শোনো না, তোমার কথা বাসায় বলেছিলাম, কিন্তু বুঝেছি। কি বুঝেছো? মানে তোমার বাবা বেকার ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দেবে না, তাই তো? এটা খুবই স্বাভাবিক। মানে তোমার বাবার জায়গায় যদি আমি হতাম, আমিও কখনো আমার মেয়েকে বেকার ছেলের সাথে বিয়ে দিতাম না, আমিও ঠিক এটাই করতাম। শোনো না, তুমি এক কাজ করো, এই চাকরির পিছনে না ছুটে একটা বিজনেস করো। বিজনেস? বিজনেস করতে তো পুঁজি লাগবে। পুঁজি লাগবে না? পুঁজিটা পাবো কোথায়? তোমাদের ফ্ল্যাটের পেপারসটা নিয়ে আমার বাবার সঙ্গে দেখা করো, বাবা নিশ্চয়ই একটা লোনের ব্যবস্থা করে দিবে। কিন্তু অন্তরা ওই ফ্ল্যাট তো আমার না। তোমার বাবার নামে, তাই তো? ফ্ল্যাটটি আমার বাবা আমার মায়ের নামে করেছিল। তা তো মিটেই গেল। তুমি আন্টিকে বুঝিয়ে বলো, তারপরে তুমি পেপারসগুলো নিয়ে আসো। হবে না, তাহলে তো আমার ভাইদের সাথে বেইমানি করা হয়। কারণ ওই ফ্ল্যাটের ভাগিদার আমার বড় দুই ভাই। তুমি তো জানো আমার দুটো ভাই আছে। ভালো কথা, তুমি না গতকাল বলেছিলে তোমার ভাইয়েরা ফ্ল্যাটটা সেল করতে চায়? হ্যাঁ বলেছি। তাহলে ফ্ল্যাট সেলের টাকা দিয়ে তুমি বিজনেস শুরু করো। ওইটা শুধু একটা ফ্ল্যাট না, ওটা আমার বাবার স্মৃতি, আমার আবেগের নাম। তোমাকে আমাদের ছোটবেলার একটা গল্প বলি। আমাদের ছোটবেলায় আমার বাবা একদিন অসুস্থ হয়ে যায়, খুব অসুস্থ। আমার মা আমার বাবাকে বলেছিল, এখন যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি আমার সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াবো? তখন আমার বাবা বলেছিল, এবার যদি সুস্থ হয়ে যায় তোমাদের জন্য একটি ফ্ল্যাট করে বা একটা মাথা গোঁজা ঠাঁই করে দেবো। আমার বাবা তার সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের অর্থ দিয়ে এই ফ্ল্যাটটা করেছে। তুমি জানো আমার বাবা কত কষ্ট করে ফ্ল্যাটের টাকা পরিশোধ করছে? আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি, কিন্তু বিপদের সময় যদি সম্পত্তি কাজেই না লাগে তাহলে সেই সম্পত্তি থাকাও যা না থাকাও তা। আর তাছাড়া তুমি বিজনেস করে ওরকম 2-3টা ফ্ল্যাট কিনতেই পারবে। সরি অন্তরা, বাবার ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে না আমাকে বিজনেস করতে হবে না। আরে ওইটা আমার কাছে শুধু একটা ফ্ল্যাট না, আমাদের ওই ফ্ল্যাটের কোনায় কোন আমার বাবার স্মৃতি, বাবার স্পর্শ। আমি আমার বাবার ঘামের গন্ধ পাই। সুতরাং ওই ফ্ল্যাট বিক্রি করে টাকা দিয়ে না আমাকে বিজনেস করা হবে না, বিজনেস করতে পারবো না। আমার ক্ষমা করে দিন, সরি। শোনো না, তুমি কি সালাম সাহেবের সাথে কথা বলেছিলে? কোন সালাম সাহেব? ভুলে গেছো না? আরে ওই যে ফ্ল্যাট সেল করে যে RX প্রপার্টিজের হেড অফ মার্কেটিং এর সালাম সাহেব। ও মনে পড়েছে, না কথা বলা হয়নি। এখনো বলনি তো? কবে বলবে? আমরা ফ্ল্যাট কিনবো না? ফ্ল্যাট তো কিনবো, কিন্তু এখন অহেতুক কথা বলে কোনো লাভ আছে? টাকা কোথায়? টাকা কোথায় মানে? এই যে তোমাদের এই ফ্ল্যাট, এটা যদি বিক্রি করা হয় কম করে হলে 1 কোটি টাকা বিক্রি করা যাবে। আর তোমরা আমাকে 3 ভাই যদি সমান করেও টাকাকে ভাগ করা হয় তাহলে 33 লাখ টাকা করে এক একজন পাবে। আর এখন 40-50 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে খুব ভালো ভালো ফ্ল্যাট পাওয়া যায়। বাকি টাকা না হয় আমরা কিস্তিতে শোধ করে দেব। গাছে কাঁঠাল গোফে তেল। ফ্ল্যাটটা এখনো বিক্রি করতে পারলাম না, আর আদৌ বিক্রি করতে পারবো কিনা তার উপরে নিশ্চয়তা নেই। আর তুমি আছো ফ্ল্যাট কেনার ধান্দায় না? ভাইয়া, আরে ভাইয়া ভাবি তোমরা এখানে, আর আমি সারা বাড়ি তোমাদের খুঁজে মরতেছি। কেন? আমাদেরকে কেন খুঁজতেছিলে? আরে মা খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছে, চলো খাইতে যাবো। আমরা খেয়ে ফেলেছি, মাকে খেয়ে ফেলতে বলো। তোমরা খেয়ে ফেলেছো মানে কখন খেলে? সেটাও বলতে হবে? আচ্ছা ঠিক আছে বলছি, আমরা অনলাইনে অর্ডার করে খাবার আনিয়ে খেয়ে ফেলেছি। হয়েছে? ভাবি কাজটা কি তোমাদের ঠিক হলো? মানে হুট করে তোমাদের যে কি হলো আমি এটাই বুঝতে পারছি না। একই বাসায় থেকে তোমরা আলাদা ব্যবহার করছো কেন বলো তো? এই যে শুরু হলো তোমার ভাইয়ের লেকচার। এই লেকচার শোনার মতো সময় বাবা আমার হাতে নেই। তুমি তোমার ভাইয়ের লেকচার শুনে রুমে আসো, আমি রুমে গেলাম। যত সব। আচ্ছা ভাইয়া, তোর একটা কথা বল, মানে ভাবি নাই অন্য বাড়ির মেয়ে, তোর সাথে বিয়ে হয়ে এই বাড়িতে আসার পরে আমাদের ফ্যামিলিতে অ্যাড হয়েছে, কি তোর কি হলো বলতো? তুইও এই বাসা থেকে মানে আমাদের সবাইকে রেখে ভাবিকে নিয়ে আলাদা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। রাফি, এই যে আমরা যে ফ্ল্যাটে বাস করছি, পৈতৃকভাবে আমরা যে ফ্ল্যাটটা পেয়েছি, এই ফ্ল্যাটটা খুবই ছোট, 4টা মাত্র বেডরুম, 1টা ড্রয়িং।
আজকে আমার ছেলে পেলে নাই, আমার বাচ্চা কাছে হবে, আবিরের ছেলে মেয়ে হবে, আর তুই কতদিন একা থাকবি? বিয়ে করবি না? তুই বল, একটু ভেবে বল, এতটুকু ছোট্ট একটা ফ্ল্যাটে এতগুলো মানুষ থাকা যায়? কেন থাকা যাবে না ভাইয়া? জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাটাই তো আলাদা। মানে ধর এই বাড়িতে তোর কিছু একটা হলো, আমি আছি, মেজো ভাইয়া আছে, আবার ভাবির যদি কোনো সমস্যা হয় ভাবিকে কেয়ার করার জন্য মা আছে না? ধর তুই আর ভাবি নতুন একটা ফ্ল্যাট নিয়ে সেখানে উঠবি, সেখানে যাওয়ার পর তোদের কোনো ঝামেলা হলো, আমি নাই, মেজো ভাই নাই, মা নাই, মায়ের কেয়ারটা পাবি না, এটা তুই মিস করবি না? বল, এটা খারাপ লাগবে না তোর? আরে বাবা, একটু বোঝার চেষ্টা কর। ধর তোর কথা মতো আমরা সবাই মিলে এই ছোট ফ্ল্যাটটায় বাস করছি। আমার ছেলে বা মেয়ে বড় হলো, তার শিক্ষক তাকে আসলো পড়াতে। কোথায় পড়াবে? তোর ভাবির বেডরুমে পড়াবে? হ্যাঁ, বেডরুমে কেন পড়াবে? ড্রয়িং রুমে বসে পড়াবে। এমনও তো হতে পারে তখন ড্রয়িং রুমে তোর ভাবির আড্ডা দিচ্ছে, কিংবা আবিরের ছেলে বা মেয়েকে আরেক টিউটর পড়াচ্ছে। তখন কি হবে? বি প্র্যাকটিক্যাল ম্যান, বি প্র্যাকটিক্যাল। আবেগ দিয়ে দুনিয়া চলে না। বুঝতে পারছি তো ভাইয়া, মানে এই বাড়িতে না থাকার জন্য একটার পর একটা পরিকল্পনা তোমার মাথায় আসতেছে, অজুহাত দেখা ভাই। ভাবি আসবো? আসো। সব সময় তো হুট করেই ঢোকো, আজকে আর তো ফরম্যালিটি দেখাচ্ছ কেন? না, হুট করে আসলে তো আবার তোমাদের প্রাইভেসি নষ্ট হয়। আজকে একটু ফর্মালিটিস মেনটেন করে অনুমতি নিয়েই আসলাম। কি বলতে এসেছো সেটা বলো। তেমন কিছু না। ভাবি ভাইয়া কই? তোমার ভাইয়া ওয়াশরুমে। আচ্ছা তাহলে কি করো, ওই ভাইয়া আসলে আমি আবার ডাক দেবো, তুমি চলো খেতে চলো, মা ডাকছে। আমরা খেয়ে নিয়েছি। তোমার ভাইয়া অফিস থেকে আসার সময় বাসমতি রাইসের কাচ্চি নিয়ে এসেছিল, আমরা পেট পুরে খেয়েছি। একটু আছে, তুমি খাবে না? কি দেবো? আমার খাওয়া লাগবে না। কিন্তু ভাবি তোমরা কি শুরু করছো বলো তো? মানে প্রত্যেক দিন মা খাবার টেবিলে নাস্তা খাবার নিয়ে বসে থাকো, তোমরা আসো না। আর অন্তত রাতের খাবারটা তো আমাদের সাথে খেতে পারো, তাই না? আমরা বলেছি না আমরা আলাদা হয়ে যাব? মা কেন আমাদের জন্য না খেয়ে বসে থাকে? আমরা কি বলেছি মাকে? ভাবি এত বছর ধরে আমরা একসাথে থাকলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, কোনো ঝামেলা হইল না। আর এখন তোমরা, আচ্ছা একটা কথা বল, তোমরা আলাদা হতে চাচ্ছ তো আলাদা হও, ভালো কথা, কিন্তু এখন তো এক বাসায় আছো, একসাথে থাকি, তো এই অবস্থায় তোমরা যদি আলাদাভাবে খাও এটা কি ভালো দেখায়? এটা ভালো আচরণ হয় বলো তো? মা কষ্ট পাবে না? এখন কি আমরা যে ভাড়া ফ্ল্যাটে উঠবো? হ্যাঁ, তোমার ভাইয়ার অফিসের কলিগটা জানলে কি বলবে? ও হ্যাঁ, শোনো, তোমার ভাইয়া একটা ফ্ল্যাট দেখেছে। ভাবি ফ্ল্যাট বুকিং দাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা ভালোভাবে মনে রেখো, এই যে ফ্ল্যাটটা দেখতেছো এই ফ্ল্যাট বিক্রি হবে না, কারণ এই ফ্ল্যাটে তোমার স্বামী, তাছাড়া আমার বড় ভাই এবং আমার সবার সমান অধিকার। আমি চাই না কোনোভাবে ফ্ল্যাট বিক্রি হোক, কারণ এইখানে আমার বাবার স্মৃতি, আমার মা চায় না ফ্ল্যাট বিক্রি হোক, তাই আমিও চাই না ফ্ল্যাট বিক্রি হোক। যাও যাও, মনে রাখবো। এবার তো বুঝলাম মার কান কে ভারী করছে। সেদিনের ব্যবহারের জন্য সরি। আমি আর তোমাকে ইমোশনালি হিট করব না, বারবার সরি বলছি তো। ইটস ওকে। তাহলে এবার একটু হাসো। দেখো অন্তরা, আমার মনটা আসলে আজকে খুব খারাপ, ফ্যামিলির কিছু বিষয় নিয়ে আমি খুব টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সমস্ত টেনশন দূর করে দিতে পারি। কিভাবে? বাবা তোমাকে বিজনেসের জন্য কিছু টাকা দিবে। কিন্তু কেন? কেন আবার? তুমি আমার বয়ফ্রেন্ড, আর তাছাড়া আমি তোমাকে ছাড়া তো কাউকে বিয়ে করব না, সেজন্য। আচ্ছা অন্তরা, আমাকে একটা কথা বলো তো, তুমি প্রেম করার সময় তো জানছিলে যে আমি বেকার, তাহলে বিয়ে করার সময় এস্টাবলিশ ছিলে কেন? বি প্র্যাকটিক্যাল, কারণ সংসার করতে গেলে টাকা পয়সা লাগে, নাহলে সংসার চালাবে কিভাবে? তাহলে একটা কাজ করো, তুমি অপেক্ষা করো, আমি আগে চাকরিটা পাই তারপরে বিয়ে করবো। শোনো, বর্তমানে চাকরির বাজার খুব একটা ভালো না, আর তাছাড়া ভালো চাকরি পাওয়া সো টাফ, সেজন্যই তো বলছি তুমি বিজনেস। আরে বাবা, আমি কতবার বলবো যে বিজনেস করার মতো টাকা আমার কাছে নেই। আরে বাবা, তোমার কাছে টাকা নাই তো কি হয়েছে? বললামই তো যে আমার বাবা দিতে চাচ্ছে। আমি তোমার বাবার টাকায় বিজনেস করব না। আচ্ছা করো না, আমার বাবার টাকা দিয়ে তোমাকে বিজনেস করতে হবে না। মনে করো যে আমার বাবা তোমাকে টাকাটা ধার দিচ্ছে, তুমি পরে শোধ করে দিবে। পুরুষ মানুষের না মেরুদণ্ড সোজা রেখে চলতে হয়। নিজের যোগ্যতা আমি এই সমাজে প্রতিষ্ঠিত হইতে চাই। শ্বশুর বাড়ির টাকায় যদি আমি প্রতিষ্ঠিত হই, তাহলে মেরুদণ্ড সোজা রেখে চলতে পারবো না। আমি আমার নিজের যোগ্যতা এই সমাজে প্রতিষ্ঠিত হতে চাই,
সেই পর্যন্ত তুমি যদি থাকো তো ভালো। যদি আমার উপর তোমার কোনো বিশ্বাস না থাকে, তোমার বাবার পছন্দ করা ছেলেকে তুমি বিয়ে করতে পারো। আচ্ছা, এই আজাইরে কথা বলার জন্য প্রত্যেকদিন আমাকে ডেকে নিয়ে এসো কেন বলো তো? তোমার কাছে আজাইরে কথা ছাড়া কিছু নাই না? ধুর, যাই বলি তাই নেগেটিভ ভাবে না। আরে ওকে ভালোবাসি বলেই তো এত কিছু বলি। মা, মা, ও মা, কি হয়েছে? তুমি তেল নিয়ে এখানে কি করতেছো? আর তোর ভাবি বাথরুমে স্লিপ কেটে পড়ে গেছে, পায়ে ব্যথা পেয়েছে, একটু তেল মালিশ করে দিলে আরাম লাগবে। আচ্ছা, ভালো কথা বুঝলাম, সে পড়ে গেছে, ব্যথা পাইছে, তাই বলে তুমি মা হয়ে তুমি ছেলে বউয়ের পায়ে হাত দিয়ে তেল মালিশ করে দিবা? আরে পাগল, তাতে কি হয়েছে? তোরা সবাই তো আমার সন্তান, আর সন্তানরা অসুস্থ হয়ে থাকলে কি মা চুপ করে বসে থাকতে পারে বল? তোরা ছোটবেলায় পেশাব পায়খানা এগুলো করছিস না? মায়েরই তো পরিষ্কার করে দিছে। ছোটবেলায় যখন মাঝে মাঝে অসুস্থ হতি, না ঘুমায়া সারা রাত কোলে নিয়ে বসে থাকতাম। যখন বেশি বিরক্ত করে কান্না করতি, তখন কোলে নিয়ে হাঁটতাম। মা সেবা যত্ন করবে না তো কে করবে? আজকে যদি বোর বাবা মা কাছে থাকতো তাহলে কত সেবা যত্ন করতো। আমি তো মাত্র একটু তেল মালিশ করে দিতেছি। পৃথিবীর সব মাই কি তোমার মতো, নাকি শুধু আমার এই লক্ষ্মী মাটাই এমন? পৃথিবীর সব মাই ভালো, কোনো বাবা মাই খারাপ না, শুধু মানুষটা খারাপ। মানুষটা পৃথিবীর সবচেয়ে যত নিকৃষ্টই হোক না কেন, সেই মানুষটা তার সন্তানের কাছে খুবই ভালো। কোনো মা কি পারবে সন্তানকে অসুস্থ ফেলে রেখে চুপ করে বসে থাকতে? পারে না, তাই আমিও পারি নাই। আচ্ছা শোন, তোর ভাবি তো এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ওকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে মা, নিয়ে যাব। আর মা, ওই বাথরুমে স্লিপ কেটে যখন পড়ে গেছে, শুধু তেল মালিশ করলে হবে না, পায়ের একটা এক্সরে করানো উচিত, যে কোনো ঝামেলা হলো কিনা বা ফ্র্যাকচার হলো কিনা, ভেঙে গেল কিনা, এটা দেখা দরকার। আর ও মা, ওই বড় ভাবি কোথায়? তোর বড় ভাবির দেখলাম শরীরটা খারাপ, সকালবেলা দেখলাম 2-3 বার বমি করলো। আমি জিজ্ঞেস করার পরে আবার বলল মাথা ঘুরতেছে, ডাক্তারের কাছে গেছে। একটা ফোন দিয়ে দেখ তো কী অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি খোঁজ দিচ্ছি। কি তুই একটু তাড়াতাড়ি বাজারে যা, বৌমার জন্য একটু ফল নিয়ে আয়। ব্যথা পাওয়ার পরে ভাত খায় নাই, আর ও কিন্তু আঙ্গুর খুব পছন্দ করে, একদম মিষ্টি দেখে আঙ্গুর নিয়ে আসবি। ঠিক আছে। আমার রুমে যা পার্সের মধ্যে টাকা আছে, টাকা নিয়ে যা। আর শোন, তাড়াতাড়ি আসবি, বৌমাকে নিয়ে হসপিটালে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ফল টল নিয়ে আসতেছি, আর তাড়াতাড়ি আসবো, তুমি কোনো চিন্তা করো না। আর আমি আসার সময় ওই যে অ্যাম্বুলেন্স ফোন দিয়ে আসবো, দরকার অ্যাম্বুলেন্স নিয়ে ভাবে ডাক্তারকে নিয়ে আসবো। তুমি বসো তাহলে। আচ্ছা, যেটা ভালো মনে হয় যা তুই। মা, হ্যাঁ তুমি এইখানে শোনো মা, ওই যে মেজো ভাবিকে ডাক্তার দেখায় আনছি। কি ব্যাপার, মানে বড় ভাবির কি হয়েছে? ডাক্তার দেখাইছো? মানে কি বলছে ডাক্তারে? সুখবর আছে, আমি দাদি হব, তুই চাচা। আলহামদুলিল্লাহ, মানে আমার কি যে খুশি লাগছে। মা, ভাইয়াকে জানাইছো? না, ও বাসায় আসুক তারপরে বলবো। জারিফ যে কি খুশি হবে। ভাবি, আমি সারা এলাকায় মিষ্টি খাবো। মা আমি যাচ্ছি, আমি একটু মিষ্টি নিয়ে আসি। যা, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়। শোন, বেশি করে মিষ্টি নিয়ে আসবি, পাড়ার যত পরিচিত আছে সবাইকে মিষ্টি দিবি। আর আমাদের ফ্ল্যাটের যেন কেউ বাদ না থাকে, ঠিক আছে? কারণ আমার বাড়িতে এই প্রথম নাতি নাতনি আসতেছে। ও ভালো কথা, সুমির পায়ের কি অবস্থা? পায়ের ব্যথা কমেছে, ফুলে নাই। আর এক্সরে দেখে ডাক্তার বলছে যে তেমন কোনো সমস্যা না, শুধু একটু মাসেল পুল করছে, ঠিক হয়ে যাবে। শুকুর আলহামদুলিল্লাহ। আমি যে কি টেনশন করছি, যাক আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি এখন যাই, 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করি। এতক্ষণ আমি শুধু দোয়া করছি যাতে আমার দোনোটা মেয়ে সুস্থ থাকে, কোনো বিপদ আপদ না হয়। আল্লাহ খুশি হয়ে ভালোই যা দেয় তাতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো আমরা। শোন, তুই একটু তাড়াতাড়ি আমার সাথে চল, অনেক কাজ আছে। আর শোন, আমি অনেক বড় একটা লিস্ট লিখে দিব, ওই লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে আসবি। আর দেশি কয়েকটা মুরগি আনবি, বাচ্চা মুরগি, শিং মাছ, মাগুর মাছ, এগুলোও আনবি।
বৌমার এখন এগুলো খেতে হবে, বেশি বেশি করে খেতে হবে, না বললে কোনো কথা শুনবো না। বৌমা একটু খাও, একটু পরে খাও, অসুবিধা নাই, তাকায় থাকলে কোনো কাজ হবে না, যেমনি বলবো যা বলবো সব শুনতে হবে। মায়ের একটা কথা কিন্তু অমান্য করা যাবে না। আর ভাবে তোমার যদি কোনো কিছু দরকার হয় খাইতে ইচ্ছে করে আমাকে বলবো, আমি এনে দিব, ঠিক আছে? আসো আসো, আর দেরি করলে হবে, আসো আসো আসো। জি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। জি, আমি কেভি হোল্ডিংসের মার্কেটিং এক্সিকিউটিভ রাব্বি হাসান। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের বাসায় আসলে আপনার মানে কার কাছে এসেছেন? আসলে আমি এসেছি আবির সাহেবের কাছে। স্যার আমাদের ওখানে একটি ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন, আজকে তার সাইনিং মানি দেওয়ার কথা। ইনফ্যাক্ট আজকে তো ভাবিকে নিয়ে অর্থাৎ তার ওয়াইফকে নিয়ে সাইট দেখার কথা। জি জি মা। কি হচ্ছে রে বাবা? মা ওয়ালাইকুম আসসালাম। মানে উনি এসেছে মেজো ভাইয়ের কাছে। মেজো ভাই নাকি ওনাদের ওখানে ফ্ল্যাট বুকিং দিয়েছে, আর ভাবিকে নিয়ে আজকে দেখতে যাওয়ার কথা। ও, এর মধ্যে ওরা ফ্ল্যাট দেখেও ফেলছে। আবির তাহলে সত্যি সত্যি আমার সাথে থাকবে না। আপনি চলে যান। সরি স্যার। আমি আপনার জিএমকে কল করে বলে দিয়েছি আমরা ফ্ল্যাটটা নিচ্ছি না। কিন্তু কেন স্যার? আমাদের ফ্ল্যাটটা কিন্তু প্রাইম লোকেশনে, আপনার অফিস থেকে মাত্র 15 মিনিটের ডিস্টেন্স। তাছাড়া গ্যাস, পানি, কারেন্ট, ইলেকট্রিসিটি কোনো কিছুর তো সমস্যা নেই। 24 আওয়ার জেনারেটর কি নেই বলুন? ওখানে মায়া, ভালোবাসা, মমতা এগুলো নেই। অ্যাকচুয়ালি স্যার আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি চলে যান প্লিজ। আপনার ম্যানেজারের সাথে আমার কথা হচ্ছে, আমরা এই ফ্ল্যাটটা নিচ্ছি না। ওকে স্যার, প্লিজ। ভাইয়া মানে তোরা সত্যি কি নতুন ফ্ল্যাটে যাবি না? কি করে যাই বলো তো? ওখানে কি মায়ের ভালোবাসা পাবো? আমরা চাইলেই এর চেয়ে আরো অনেক দামি ফ্ল্যাট বুকিং দিতে পারতাম, কিন্তু আমাদের বাবার স্মৃতি আর এই মায়ের ভালোবাসা আমাদের আলাদা হতে দেয়নি। আমরা মায়ের সাথে কত খারাপ ব্যবহার করেছি, অথচ মা কিছু মনে না রেখে আমাকে একদম নিজের মেয়ের মতো যেভাবে সেবা করেছে। আমি প্রেগনেন্ট শুনে মা সে কি খুশি, আমার কত টেক কেয়ার, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, এখন ঘুমাও, আমার সাথে ছাদে হাঁটতে যাবে। ওই নতুন ফ্ল্যাটে কি মায়ের এই ভালোবাসা পাবো? সেখানে তো শুধু আমি আর তুমি দুজন মানুষ একা একা থাকবো সারাদিন। এই যে মা, আমি সারাদিন অফিসে থাকি, কত ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে আমি কাউকে ফোন দিতে পারি না। এই যে তোমাদের বৌমা মায়া, মায়া ফ্ল্যাটে থাকে। কোথায় থাকে? আমাদের ফ্ল্যাটে থাকে। সেখানে কে আছে? আমাদের মা আছে, আমাদের আদরের দুটো ভাই আছে। আমার কিসের দুঃখ, কিসের চিন্তা মা? এই ফ্ল্যাটটা তো অনেক ছোট, তোদের সবার কি জায়গা হবে? হবে মা, কেন হবে না? আমরা ভালোবাসায় মাখামাখি হয়ে একসাথে এক ফ্ল্যাটে থাকবো সবাই। ওই যেমন আগেকার জয়েন্ট ফ্যামিলির লোকজন সবাই একসাথে থাকতো, তেমন করে। একটা কথা কি জানো মা, আমরা শহরের লোকজন না এখন আর একসাথে থাকতে চাই না। একা থাকি সবাই ভুলে গেছে, যে যার মতো করে সবাই আলাদা থাকতে চায়, ভিন্ন থাকতে চায়। এই যে এক বিল্ডিংয়ে থাকি, পাশাপাশি ফ্ল্যাট, অথচ আমরা কেউ কাউকে চিনি না। একটা কথা কি জানো মা, এই যে সেদিন আমাদের মহল্লার মসজিদে আমি একজনের জানাজার নামাজ আদায় করলাম, এরপরে কি জানলাম জানো? যিনি মারা গেছেন ওনার নাম সত্তার সাহেব। সত্তার সাহেবকে চেনুনি? আমাদের এই বিল্ডিংয়েই থাকতো। অথচ দেখো মা, আমরা এক বিল্ডিংয়ে থেকেও কিন্তু তাদের খোঁজ খবরটা রাখতে পারি, খোঁজ খবরটা জানি না। আমরা শহরের মানুষগুলো না দিনের পর দিন সবার থেকে দূরত্ব বজায় রাখছি। কেউ কারো খোঁজ নেই না, কেউ কারো খোঁজ জানি না, সবাই আলাদা থাকতে পছন্দ করি। কিন্তু মা গ্রামে কিন্তু এমন হয় না, এই জন্য তাদের ভিতরে বন্ডিংসটা অনেক ভালো। আর আমরা নানান অজুহাতে শুধুমাত্র আলাদা হয়ে থাকতে চাই। মা, আমাদেরকে মাফ করে দাও মা। আমরা একসাথে থাকতে চাই মা। মা, ছেলে হোক আর মেয়ে,
আমরা কিন্তু ওদের জন্য আমাদের রুম ছাড়তে পারবো না। আপনার নাতি নাতি আপনার রুমেই থাকবে, এটা কিন্তু বলে রাখলাম। হ্যাঁ জি মা, আমরা কিন্তু আমাদের ঘর ছাড়তে পারবো না। তোমার নাতি নাতনি তোমার সাথে। আমার নাতি হোক বা নাতনি হোক আমার বুকে থাকবে, শুধু আমার নাতিপুতি না, তোরাও আমার বুকে থাকবে। সবাই